গুড ইভিনিং গাইজ এই জিএসএক্সআরটা নিয়ে এত বড় প্যারায় পড়ছি। গতকালকে বড় মাঠের সামনে চাকা লক হয়ে ধোয়া বেরোচ্ছিল, একেবারে লাল হয়ে গেছিল গরমে পিস্টন। পরে ওইখানে অনেকক্ষণ ওয়েট করে ঠান্ডা ঠান্ডা করে পরে ঠেলে ঠেলে বাসায় নিয়ে আসছি, এসে রেখে দিয়েছিলাম। এখন যাচ্ছি সুজুকি শোরুমে, যে এটার প্রবলেমটা সলভ করতে হবে। আর দেখেন অবস্থা, বাইক নর্মাল অবস্থা সামনের দিকে যাইতেই চাচ্ছে না, মানে কি যে অবস্থা, যাই না, মানে ব্রেক সবসময় ধরে থাকে। এই অবস্থায় শোরুম পর্যন্ত কিভাবে যাব বুঝতেছি না, ভ্যান ট্যানও পাইলাম না। আর পেছন দিকে তো আসেই না, সামনের দিকে হালকা টুকটাক আগায়, বাট পেছন দিকে যায় না। দেখি আল্লাহ ভরসা কতদূর কি যাইতে পারবো বুঝতেছি না। আর একটা ঘটনা ঘটছে, এটা যখন ওই বন্ধ হয়েছে বড় মাঠের ওইখানে, আমার এমটি হেলমেটটা বাইকের উপরে ছিল। এটা ঠান্ডা ঠান্ডা করতে গিয়ে এমটি হেলমেটটা পড়ে গিয়ে ওটার ভাইজরটা নষ্ট হয়ে যায়, মানে 2500 টাকা জায়গায় শেষ। মানে ভাইজরটা ভেঙে গেছে, ফেটে গেছে, প্লাস ভাইজর দুই সাইডে যেখানে লাগে ওইখানের ক্লিপও ভেঙে গেছে, মানে ওইটার কোনোভাবে ইউজেবল অবস্থায় নাই। মানে এই জিএসএক্সটা আসলে অনেক বেশি প্যারা দিচ্ছে আমাকে। স্টার্ট নিতেও প্রবলেম করতেছে, একটু স্টার্টটা হোক, গরম হোক, তারপরে শুরু করি। এমনি টেনশনে আছি, দেখেন পুরো ব্রেক কিন্তু ধরে আছে। কি যে হবে না বুঝতেছি না। রাস্তাঘাটে কি আজকে অবশ্য খুলনার রাস্তাঘাট কোনো সমস্যা নেই, যাইতে থাকি, দেখি ব্রেক ট্রেক না ধরেই যাইতে হবে। তবে যেভাবে ব্রেকটা লক হয়ে আছে, একটু পরে ডিসটা গরম হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়, এই হচ্ছে বিষয়। তবে এখন মনে হচ্ছে একটু ব্রেকটা ছাড়ছে, বাট একটু পরে কিন্তু এই ব্রেকটা আর ছাড়া থাকবে না, একেবারে লক হইতেই থাকবে। মানে যত চালাইতে থাকবো ব্রেকটা তত লক হইতে থাকবে, গরম হইতে থাকবে, আর প্রবলেমটা তত বাড়তে থাকবে। সো যত তাড়াতাড়ি সম্ভব সুজুকি শোরুমে পৌঁছাইতে হবে। এআর এন্টারপ্রাইসে যাচ্ছি, এটা হচ্ছে সোনাডাঙ্গা কেডিএম মসজিদের একটু সামনে। মানে আমার সুজুকি শোরুমের যত ভিডিও দেখছেন ম্যাক্সিমাম হচ্ছে এআর এন্টারপ্রাইসে। আর আজকে শনিবার, এখন চিন্তা করছি যে শনিবারে কি খুব বেশি ভিড় টিড় আছে কিনা। খুব বেশি ভিড় থাকলে বেশি সময় লাগবে, এই হচ্ছে আর একটা বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব যাইতে হবে, কারণ চাকা একটু পরে প্রায় পুরো লক হয়ে যাবে, তখন বাইকটা চালানোরই উপযুক্ত থাকবে না। আর একটা ভয় কাজ করতেছে যে রাস্তায় যদি হঠাৎ করে খুব বেশি লক হয়ে যায়, সেক্ষেত্রে বড় একটা দুর্ঘটনার শিকারও হইতে পারি। সো এরকম আতঙ্কের ভেতর দিয়ে চালাইতে হচ্ছে। আর বকেট চেঞ্জ করা লাগতে পারে, এটা আমার মনে হচ্ছে। এই বকেট থেকে তেল লিক করতেছিল, এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে এটার ব্রেক ক্যালিপারে। এখন ক্যালিপার চেঞ্জ করব না বকেট চেঞ্জ করব, নাকি দুইটাই করতে হবে বুঝতেছি না। এটা শোরুমে গেলে তারাই বলতে পারবে ভালো। আর শোরুমে যাওয়ার কারণ হচ্ছে ওরা যেহেতু রেগুলারলি এই জিএসএক্সআর নিয়ে ডিল করে, যে কারণে শোরুমেই যাচ্ছি, দেখি শোরুম ওরা আমাকে কি সলিউশন দেয়। রাস্তাঘাট ফাঁকাই আছে, আমি ভাবছিলাম যে একটু বেশি ভিড় থাকবে, সেক্ষেত্রে সময় বেশি লাগলে সমস্যা। যত কুইক আমি এয়ার এন্টারপ্রাইসে পৌঁছাইতে পারি তত আমার জন্য বেটার, কারণ যত দেরি হবে আমার চাকা একেবারে লক হয়ে যাবে। মানে প্রায় 1-1.5 কিলো চলার পরে এই বাইকটা আর চালানোর মতো অবস্থায় থাকবে না, এই হচ্ছে রিস্ক। টান দিলে আবার সমস্যা, চাকা তাড়াতাড়ি। হর্নেট 2 যাচ্ছে, ও হর্নেট 2 একটা রিভিউ করার কথা, বাট সেটা তো হচ্ছেই না। আসলে যখনই একটা বাইক রিভিউর জন্য কারো কাছে বাইক চাই, সবাই মনে করে ভিউ বিক্রি করে খায়, এটা সেটা, তার বাইক রিভিউ করে আমি মিলিয়নার হয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা কাজ করে। মানে এমন একটা অ্যাপ্রোচ করে, পরে মনে হয় ধুর শালার বাইক রিভিউর ড্যাশ, পরে আর মন চায় না যে বাইকটা রিভিউ করি। ইনফ্যাক্ট আমি বাইক রিভিউ থেকে একটু বেরোয় আসবো। আমি ইদানিং এরকম ডেলি টাইপের কন্টেন্ট করব, কিছু ট্রাভেল কন্টেন্ট করব, ট্রাভেল করার চেষ্টা করব। ইনফ্যাক্ট ট্রাভেল টুকটাক যা করি ওগুলো নিয়েই কন্টেন্ট করলে ইনশাল্লাহ টুকটাক কিছু হবে আর কি। বাট আসলে লোকজনকে তেল মোবিল দিয়ে আসলে ওইভাবে বাইক রিভিউ করতে ভালো লাগে না। মানে রিকোয়েস্টটা মাঝে মাঝে এমন একটা পর্যায়ে চলে যায়, বা রিজেকশনটা এমন একটা পর্যায়ে চলে যায় যে মনে হয় যে অনেক নিচে নেমে গেছি, এরকম একটা ফ্যাক্ট। কি আর করা, আমি আসলে মোটো ব্লগিংটা করি শখে, আর কিছু না, জাস্ট ফর হবি। এটা ভালো লাগে, মোটরসাইকেল আমার কাছে অ্যাডিকশনের মতো, যে কারণে চাই যে রিভিউগুলো করতে। বেসিক্যালি আমার অনেক সাবস্ক্রাইবার গেইন করতে হবে, অনেক ভিউ পাইতে হবে, এই টাইপের কোনো কন্টেন্ট আমি করি না কখনো। আমি কন্টেন্ট নিয়ে একটা স্ট্যান্ডার্ডে থাকতে চাই, দ্যাটস দ্য ফ্যাক্ট। দেখেন চাকা কিন্তু লক হয়ে গেছে, থ্রোটল ধরলেও আগাইতে চাচ্ছে না। এখন বুঝতেছি না কত দূর এই অবস্থায় যাবে, একটু পরে তো পুরো লক হয়ে যাবে। মানে স্ট্রাগল করতেছে ইঞ্জিন, প্রচুর স্ট্রাগল করতেছে, আর ভয়ও লাগতেছে চাকা যদি ফুল লক হয়ে যায় সেক্ষেত্রে তো বড় একটা সমস্যায় পড়বো। এখন বাইকটা আগাইতেই চাচ্ছে না, 2 গিয়ারে টানতে হচ্ছে, কারণ 2 গিয়ারে ছাড়া বাইকটা পাওয়ার পাবে না। মানে 3 গিয়ারে ও প্রচুর স্ট্রাগল করবে, সাউন্ড করবে প্রচুর, মানে ইঞ্জিন নকিং ফেস করবে, যেহেতু ব্রেকটা সবসময় ধরে আছে। এই যে ব্রেক কিন্তু একেবারে টাইট হয়ে গেছে, একটু আগেও একটু লুজ ছিল, এখন কিন্তু টাইট হয়ে গেছে, একেবারে ফ্রি প্লে নাই। একটু আগেও কিছুটা হলেও ফ্রি প্লে ছিল।
কোথায় যাবো বাবা, এরকম বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে চালালে হবে? আমার মনে হয় না আর বেশি দূর আগাইতে পারবো। দেখেন 2 গিয়ারে থ্রোটেল ধরে আছি 6 RPM-এ, বাট বাইক আগাইতেই চাচ্ছে না। আমি শিওর যে সামনে গরম হয়ে গেছে, সামনে একটু রেস্ট দিতে হবে, আদারওয়াইজ মনে হয় না সামনে যাইতে পারবো। আগাইতে চাচ্ছে না, আগাইতে চাচ্ছে না। আল্লাহ, এয়ার এন্টারপ্রাইজ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা বুঝতেছি না। আচ্ছা, সিটি মেডিকেল পার হয়ে রেস্টটা দিই। মনে হচ্ছে যে এখনো কষ্ট হলেও যাওয়া যাচ্ছে, পুরো আটকায় ধরতেছে। দেখছেন 8000 RPM-এ চলে গেছি, 31 স্পিড 1 গিয়ারে। কি অবস্থা বাইকের? এখানে দাঁড়াই, দেখেন অবস্থা, মনে হচ্ছে ব্রেক অটো ধরা। দেখছেন 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 অবস্থা, দেখছেন অবস্থা। এরকম পেইনে আমি কখনো কোনো বাইক নিয়ে পড়ি নাই, এরকম অদ্ভুত সমস্যা দেখি নাই। একটু চলার পরেই এটা দেখেন একেবারে টাইট হয়ে আছে। যখন শুরু করা হয় তখন একটু ফ্রি থাকে, একটু পরে টাইট হয়ে যায় আর ব্রেকটা একেবারে লক হয়ে থাকে। মানে কি বলবো, যাক একটু রেস্ট দিই, একটু ঠান্ডা হোক, একটু পানি দেবো এখান থেকে। এখানে পানি দেওয়ার পরে বুঝতে পারবো যে কি অবস্থা। পানি দিলে একটু কুইকলি ঠান্ডা হবে, সেক্ষেত্রে হয়তো দাঁড়াইতে পারবো। দেখেন গরম হয়ে গেছে, ডিস্ক পুরো মনে হচ্ছে পুড়ে যাওয়ার মতো অবস্থা। এইখানে লাল হয়ে গেছিলো আগের দিন গরম হয়ে, আর একটু চালালে ওই অবস্থায় চলে যাবে। এতক্ষণ পানি দিয়ে ডিস্কটাকে ঠান্ডা করলাম, করে এখন মনে হচ্ছে যে শোরুম পর্যন্ত পৌঁছাইতে পারবো। বাট পেছনের দিকে জ্যাম থাকে, যে কারণে এইভাবে ঘোরানো লাগতেছে। কি যে পেইনে আসি রে ভাই। ভাই GSX স্যার, মাফ কর আমারে, মাফ কর। এখন কোনোভাবে শোরুমে পৌঁছাইতে পারলেই হয়, পানি চুনি দিয়ে ঠান্ডা ঠান্ডা করে। আল্লাহ ভরসা, যত কুইক যাওয়া যায় তত ভালো। দেখেন এখন আবার ছেড়ে দিছে মানে হালকা ধরে আছে। আস্তে আস্তে ডিস্কটা গরম হবে, গরম হয়ে এটা পুরো ধরে ফেলবে, তখন আর আগানো যাবে না। তবে এইবার যত তাড়াতাড়ি সম্ভব আগাইতে হবে। এই যে আস্তে আস্তে টাইট হচ্ছে, বোঝা যাচ্ছে। আর মোড় ঘোরার ক্ষেত্রে একটু বিপদ বেশি, কারণ ব্রেক যেহেতু সবসময় ধরা থাকতেছে। দেখেন মোড়টা ঘুরতে গেলে আমার খুব সতর্ক হয়ে মোড় ঘুরতে হচ্ছে, কারণ সামনের ব্রেক সবসময় ধরা আছে। শোরুমে গিয়ে যে আজকে বাইকটার কাজ করাইতে পারবো এখনও কিন্তু কনফার্ম না, কারণ শোরুমে যথেষ্ট ভিড় থাকতে পারে। যদিও আমার কাজ খুব বেশি সময়ের না, যদি ওরা প্রবলেমটা ধরতে পারে যে কি চেঞ্জ করতে হবে, তাহলে খুব কুইকলি প্রবলেম সলভ হয়ে যাবে। আদারওয়াইজ হয়তো সময় লাগবে, সেক্ষেত্রে আজকে নাও হইতে পারে। এইখানে আমাকে মোড় ঘুরতে হবে খুব কেয়ারফুলি, কারণ ব্রেক যেহেতু ধরে আছে, সেহেতু সামনের চাকা যদি স্লিপ করে সেটা আরেকটা বিপদ। বাইককে ঢুকাই দেবো বুঝতেছি না। ফাইম এখনো আসে নাই, ফাইম আসুক তারপরে ঢুকাই। তার আগে দেখি ওদের সাথে কথা বলে তারপরে ঠিক করি যে কি করা যায়। ভেতরে আছে, ওরা বসে আছে। ও বাবা, তো সুজুকির। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? হালকা প্রবলেম বাইকে, এখন কি ভেতরে নিয়ে যাব নাকি আগে এন্ট্রি করতে হবে বা এরকম কিছু? ওকে। এদের প্রসেসটা আমি জানি না। ইনফ্যাক্ট অফিসিয়াল সার্ভিসের এক্সপিরিয়েন্স আমার অনেক আগের, রিসেন্ট এক্সপিরিয়েন্স নাই বা ফ্রিকুয়েন্টলি আসি না, যে কারণে জিজ্ঞেস করে নিলাম। আল্লাহ স্লিপ করিস না, ব্রেক যেহেতু ধরে আছে সেক্ষেত্রে টেনশন হচ্ছে এটা। বহুদিন পর সুজুকি শোরুমে আসলাম। চা খাওয়া যায়। এটার এখন কে দেখবে, কে বা কে আছে? ওই যে ভদ্রলোক আছেন তো?
ব্রেকে প্রবলেম, ব্রেক লক হয়ে থাকতেছে। আরে কালকে একবার আমার ঠেলে নেওয়া লাগছে, পানি টানি দিয়ে গরম টরম হয়ে খুব বাজে অবস্থা হয়েছিল। না, এটা আমার ফ্রেন্ডের, আমি যে পালসারটা চালাই ওইটা ওর, এটা ওর, তো আমি ওইটা চালাই কারণ এটা চালাতে কষ্ট হয়। এটা মাঝে মাঝে প্রক্সি দিই আর কি, ঠিক করার জন্য। একটু আগেও গরম হয়ে লক হয়ে গেছিল, হ্যাঁ লক হয়ে গেছে, আমি পানি টানি দিয়ে আবার চালাই আসছি বাসা থেকে। আর কালকে আবার একই অবস্থা হয়েছিল। আমি কাজ করতেছি, সমস্যা নাই। আরে অসুবিধা নেই, বাইক যার আছে সে কাজ করতে পারবে না, এটা কোনো কথা? সামনে অনেক হ্যাঁ চাকা ঘোরেই না। বহুত কষ্ট করে চালায় আসছি, মাঝখানে বিরতি দিয়ে পানি দিয়ে ঠান্ডা করে তারপর এটুকু আসছি। কাকার কাছে যায় নাই তো, কাকার কাছে যায় নাই। পলাশ ভাই ওইখানে যায় নাই, আগে আপনাদের এখানে আসলাম। মাঝে মাঝে আপনাদের এখানে না আসলে হবে? তাহলে তো কয়দিন পরে চিনবেন না। তাহলে কাজ টাজ করুক, তারপরে ডিটেলস দেখাচ্ছি কিভাবে কি কাজ হয় বা কি প্রবলেম সলিউশন হয়। এরপরে সার্ভিস শুরু হলো। প্রথম যে সমস্যাটা বাঁধলো সেটা হচ্ছে এটার ব্রেক ক্যালিপারটা একেবারেই খুলতেছিল না। পরে অনেক যুদ্ধ টুদ্ধ করে ব্রেক ক্যালিপারটা খোলা হলো। আচ্ছা, এরপরে মূল ফাইন্ডিংসটা ছিল হচ্ছে এটার ব্রেক ক্যালিপারের যে পিস্টন থাকে, সুজুকি জিএসএক্সআরে 2টা পিস্টন থাকে, এই 2টা পিস্টনই সিজ করছে। পরে গিয়ে হচ্ছে সার্ভিসটা করা হয়। আমার পিস্টন চেঞ্জ করা লাগে, ভেতরে ক্যালিপার ছাড়া যা যা লাগে সব কিছু চেঞ্জ করা হয়েছে, ব্রেক অয়েল লাগছে, বকেট চেঞ্জ করা লাগছে। আর ওভারঅল কস্টিং কি ছিল সেটা আমি একেবারে ওভারঅল কস্টিং যেটা ছিল সেটা আমি কাজ শেষে রাইড এক্সপিরিয়েন্স করতে করতে তারপরে শেয়ার করে দিব। তবে এই টাইপের প্রবলেম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম এক্সপিরিয়েন্সিং ইন মাই লাইফ, যে কোনো একটা বাইকের ব্রেক ক্যালিপার পিস্টন সিজ করে, এটা আমি আগে কখনো পাই নাই। যাই হোক, এই কাজকাম শেষ হোক, শেষ হওয়ার পরে বিল কত হয়, খরচ কী হয়, বা এক্স্যাক্টলি আমার প্রবলেমটা 100% সলিউশন হয়েছে কি না সেটা রাইড করতে করতে বলবো। তবে আজকে হয়তো বলা সম্ভব হবে না, বাইরে অন্ধকার হয়ে গেছে। এটা হয়তো আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব একটু লাইটে এসে। অ্যাট লাস্ট জিএসএক্সআর এর প্রবলেম সলভ। গতকালকে সুজুকি শোরুম থেকে যখন বেরোইছি অন্ধকার হয়ে গেছিলো, যে কারণে শটগুলো নেই নাই। আর রাত্রের বেলায় গোপ্রোর ফুটেজ সেই লেভেলের খারাপ আসে, যে কারণে আর ভিডিও করি নাই। আর আজকে এই কমপ্লিশন কাজটা দেখাইতে আসলাম। ইনফ্যাক্ট দেখানোর কিছু নাই, এই যে এইখানে এগুলো সব চেঞ্জ করা হয়েছে, ভেতরের পিস্টন ফুল সেট আপ চেঞ্জ করা হয়েছে, ব্রেক অয়েল চেঞ্জ করা হয়েছে, বকেট চেঞ্জ করা হয়েছে। আর টোটাল খরচ কত হয়েছে খরচটা একটু বলে দিই। এয়ার এন্টারপ্রাইজে এই জিনিসটা পাওয়া যায় নাই, এই স্প্রিং আর পুশ কি যেন লেখা, এইটার দাম পড়ছে 280 টাকা। আর এইখানে অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি। এইখানে টোটাল বিল হয়েছে 2396 টাকা আর 280 টাকা, মানে হচ্ছে 2676 বা এরকম কিছু একটা আসে। এই হচ্ছে টোটাল কাজ। আর আমার এক্সপেকটেশন ছিল প্রবলেমটা সলভ হবে, বাজেট বিষয় না, যেহেতু অফিসিয়াল শোরুম থেকে সার্ভিস নিতে গেলে একটু এক্সপেন্স হয়। আমার কাছে মনে হয়েছে যে ওই এক্সপেন্সটা আমার কাছে খুব একটা বিষয় না, কারণ হচ্ছে যে অবস্থায় গেছিল রীতিমতো পিস্টন লাল হয়ে গেছিল গরমে, বাইক লক হয়ে গেছিল, মাইলেজের অবস্থা খারাপ ছিল, বাইক চলতেছিল না, মানে 1-1.5 কিলো চলার পরে পুরো লক হয়ে যাচ্ছিল, একেবারে চালানো যাচ্ছিল না। কিভাবে কি আসছিলাম দেখছেন তো। সো ওভারঅল এখন মনে হয়েছে প্রবলেমটা সলভ। আচ্ছা চলেন এখন চালাইতে চালাইতে কি অবস্থা কি এগুলো নিয়ে একটু কথা বলি। এই কম্বলটা হচ্ছে বিতরণের কম্বল, অনেকগুলো বিতরণ করা হয়ে গেছে, 2টা বাকি আছে। এই 2টা আমার শ্বশুরবাড়িতে এখন দিয়ে আসতে হবে। এখন বাসায় যাচ্ছি, 46 ওই যে সামনে, বাসায় গিয়ে গোসল টোসল করে খেয়ে দিয়ে তারপরে আবার আসবো। আচ্ছা, আমার নতুন ক্যামেরার এই অ্যাঙ্গেলটা কেমন কি হয়েছে একটু কমেন্ট করে জানান। মনে হচ্ছে একটু আঁকাবাঁকা আছে, বাট ট্রাই করলাম যে যতটুকু ম্যাক্সিমাম ভালো করা যায়। কেমন কি আসছে আমি শিওর না, আপনারা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার কন্টেন্ট আমি যখন নিজে এডিট করার পরে নিজে দেখি তখন নিজের কাছে বোরিং লাগে, কারণ হচ্ছে আমি কথাবার্তা খুব স্লো বলি, যে কারণে অনেকেই বোর্ড ফিল হয়। সো এখন থেকে ট্রাই করব একটু ফাস্ট কথা বলা। আসলে ফাস্ট কথা বলা আমার টেন্ডেন্সিতে নাই বা আমার হ্যাবিটে নাই, তারপরেও ব্লগের প্রয়োজনে একটু ফাস্ট কথা বলতেই হবে, না হলে তো
আপনারা সব বোর্ড হয়ে যাবেন। হোয়াটএভার, এখন কিন্তু বাইকটাকে মনে হচ্ছে একেবারে সেই 5 আগস্টের পরে যে স্বাধীনতা পাইছিল বাংলাদেশ নতুন করে ওরকম একটা অবস্থায় চলে আসছে। মনে হচ্ছিল বাইকটার গলা চেপে ধরা হয়েছিল, আর গলা চেপে ধরে বলা হচ্ছিল ভাই তুমি নিঃশ্বাস নাও, এরকম একটা অবস্থায় এই বাইকটা ছিল। সো ওর কোন লেভেলের কষ্ট করতে হয়েছে বা কোন লেভেলের প্রেশার ওর উপর দিয়ে গেছে বুঝতেই পারতেছেন। এখন আলহামদুলিল্লাহ একেবারে মুক্ত পাখির মতো সামনে চাকাটা ঘুরতেছে। দেখেন একটা ফুটেজ দেখিয়ে দিই শোরুমে কাজ করার পরে। ওইখানে ওরা ঘোরায় টেস্ট করছে, প্লাস আমি কিছু রাইড করছিলাম রাত্রের বেলা, রাইড করে আবার হুইল ঘোরায় টেস্ট করছি, দেখলাম যে না, হুইল পুরো ফ্রি ঘুরতেছে। ও আরেকটা বিষয় তো ক্লারিফাই করা হয় নাই, সেটা হচ্ছে যে আমি জোন 46 থাকতে কেন অফিসিয়াল সার্ভিসটা নিলাম। এর দুইটা কারণ। এক নম্বর এবং সব থেকে বড় কারণ হচ্ছে সুজুকির অফিসিয়াল সার্ভিস নেওয়ার এক্সপিরিয়েন্স আমার আগে খুব একটা নাই, 1-2 বার আছে। সো আমি অফিসিয়াল সার্ভিসের একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেখতে চাইছিলাম যে ওটা কেমন, সেই এক্সপিরিয়েন্সটা হলো। আর ডেফিনেটলি এয়ার এন্টারপ্রাইজ ডিজার্ভ থ্যাঙ্কস, কারণ হচ্ছে তাদের অফিসিয়াল সার্ভিসে আমি যথেষ্ট স্যাটিসফাইড। সব থেকে বড় বিষয় হচ্ছে মাই প্রবলেম ইজ সলভ, এটা হচ্ছে ফ্যাক্ট। ইনফ্যাক্ট বাংলাদেশের কোনো অফিসিয়াল সার্ভিসে আমার খুব একটা পছন্দ না, কারণ তারা কাটিং মাস্টার টাইপের কাজ করে, গেলে হুদাই পার্টসপাতি চেঞ্জ করে মানে 100 টাকা খরচের জায়গায় একটা বাইকারকে 1000-1500 টাকাও খরচ করা ফেলে। বাট তার মানে এরকম না যে অফিসিয়াল সার্ভিস সবসময় খারাপ হয়। অফিসিয়াল সার্ভিসের সেট আপ ভালো হয়, আর ডায়াগনস্টিক সিস্টেম থাকে, যে কারণে কিছু কাজ অফিসিয়াল সার্ভিসে হয়, অন্যভাবে হয় না। সো আপনাদের ইচ্ছা আপনারা অফিসিয়াল সার্ভিস করবেন না গ্যারেজে এসে সার্ভিস করাবেন, ইটস আপ টু ইউ। যাই হোক, GSX এর প্রবলেম এখন সলভ আলহামদুলিল্লাহ। এখন এই কম্বলগুলো দিয়ে ঝামেলাটা মিটাই, তাহলে আপনাদের সাথে গেজাগেজি এখানে শেষ করে দিই। টাটা, বাই বাই।